সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক, শুভ হোক দিনটি, এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আছি, ভালো আছি। আমি একটু তোমার মন ভালো করে দিই। অবশ্যই, কারণ আমাদের মাঝে এমন একজন অতিথি এসেছেন। আমরা যখন অনুষ্ঠান শুরু করছিলাম তার আগে আমি শুনছিলাম কি মিষ্টি, কি অদ্ভুত সুন্দর গাইছিলেন তিনি। দর্শক বুঝতেই পেরেছেন আমাদের মাঝে আজ রয়েছেন একজন সঙ্গীত শিল্পী, যার আরো অনেক পরিচয় রয়েছে। তিনি একজন সংগঠক এবং মিউজিক থেরাপির গবেষক। তিনি রকিবা খান লুবা। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কথা পরে বলবো, আগে দর্শকদের একটু আপনার গানের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। একটা শান্তির বারতা পৃথিবী জুড়ে আসুক, সেই প্রত্যাশা, সেটা নিয়ে শুরু করছি। বাহ। শান্তি করো বরিশান, শান্তি করো বরিশান, নীরব ধারে নাথ চিত্ত মাঝে, সুখে দুঃখে সব কাজে, নির্জনে জনসমাজে, শান্তি করো বরিশান, শান্তি করো বরিশান। অসাধারণ, পুরো পরিবেশটা একটা শান্তিময় আবহ তৈরি হয়ে গেল। চমৎকার গেয়েছেন, অনেক ধন্যবাদ এত সুন্দর করে তোলার জন্য আমাদের আজকের আয়োজনের শুরুটা। শুধু সকালটি নয়, জগৎটাকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এত বছর আগে এত সুন্দর গান লিখেছিলেন, যেটি এখনো সময় উপযোগী, এবং তিনি সবচাইতে আধুনিক একজন কবি। কি বলেন? একদমই তাই। রবীন্দ্রনাথ তো বলেছেন যে 1000 বছর ধরে বাঙালিকে আমার গান গাইতেই হবে। বাহ, সত্যি তাই। আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানবার রয়েছে। এর আগে তো আপনার গান আমরা আমাদের রাঙা সকাল অনুষ্ঠানে শুনেছিলাম বেশ কয়েক বছর আগে, তবে গল্প করা হয় না। আজ সেই গল্পগুলো সেরে ফেলতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? আমার জন্ম খুলনাতে এবং বেড়ে ওঠা ওখানে। আমি খুলনা শিশু বিদ্যালয়ে আমার পড়াশোনা শুরু হয়। পরবর্তীতে খুলনা সরকারি কর্নেশন স্কুলে আমি পড়ি এবং খুলনা সরকারি মহিলা কলেজে পরবর্তীতে পড়াশোনা করি। আচ্ছা, একটু পরিবার সম্পর্কে শুনবো। কি বলো সুস্মিতা? একদমই তাই। আমরা শুনছিলাম যেমনটা তুমি বলছিলে অনুষ্ঠান শুরুর আগে, যে ওনার পারিবারিক আবহটাই ছিল একটা সাংস্কৃতিক আবহ। সেই সম্পর্কে একটু শুনি, পরিবার সম্পর্কে। হ্যাঁ, মানে যখন থেকে বুঝতে শিখি আমি বাড়িতে আমার দাদি গান গাইছেন। আচ্ছা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা, সকলে ফুরায়ে যায় মা। দাদি একদিকে গান করছেন, আবার কোরআন শরীফ পাঠ করছেন। একটু পর দেখেছি, কিছুদিন পরে দেখেছি আমার বড় বোন গান করছেন। খুলনার নামকরা সঙ্গীতার্য সাধন সরকার, উনি আসতেন আমাদের বাড়িতে আমার বড় বোনকে তালিম দিতে। এবং আমার বাবাও ভীষণ গান পছন্দ করতেন। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে এবং ইংরেজিতে মাস্টার্স করেছেন এবং ওই সময়কালীন বাবা ছায়ানটেও কিন্তু সঙ্গীতে তালিম নিয়েছেন। বাবাও ভীষণ গান পছন্দ করতেন, মাও আবৃত্তি করতেন। ছোটোবেলাতে মা কচিকাচার আসরে যুক্ত ছিলেন, মা রেডিওতে আবৃত্তি করতেন। এবং আমার বড় বোনের গান শুনতে শুনতেই আমার সঙ্গীতে আসা। আমরা তো 3 বোন 1 ভাই, তো বাবার ইচ্ছা ছিল যে বড় বোন গান করবে, আমরা পরপর যে 2 বোন আমরা নাচ করব, ভাইটা তবলা বাজাবে। এবং আমরা সেভাবে করেই কিন্তু তালিম নিচ্ছিলাম। কিন্তু কখন যে এই গান আমাকে আসলে টেনে নিয়ে গেল, বিশেষ করে যদি বলি যে আমি এখন যে বিষয়টা নিয়ে কাজ করছি মিউজিক থেরাপি, সেটা হয়তো পরবর্তীতে আসবে, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত আমাকে ভীষণভাবে আকৃষ্ট করত। যদি একটু বলি যে আমাদের বাড়িতে স্যার আসতেন আমার বড় বোনকে তালিম দিতে প্রতি বৃহস্পতিবার। তো ওই দিন আমি আসলে মাঠে খেলতে যেতাম না, আমি খুব দুরন্ত ছিলাম।
মানে দুপুরবেলায় ভাতটা খেয়েই আমার কাজ ছিল মাঠে চলে যাওয়া। আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল এবং আমাদের এলাকার যারা ছেলে মেয়ে আছে সবাইকে একত্রিত করতাম, খেলা হোক অন্যান্য কাজগুলো হোক। তো বৃহস্পতিবারটা আমি বসে থাকতাম কখন স্যার আসবেন, এবং ওখানে আমাদের ঢোকা নিষেধ ছিল। আমার বাবা বলতেন যে তোমরা কিন্তু যখন স্যার আসবেন অন্য কেউ যাবে না বাড়িতে। তো আমি দরজার পাশ থেকে আমি শুনতাম, এবং আমার খুব মনে পড়ে আমার বোন গাইছে পেলা মুঝে ভর দে রে। তো কখন যে সেটা আমার ভেতরে চলে গেছে আমি আসলে জানি না। এবং সকাল থেকে শুরু হয়, আমি যখন বোন সামনে থেকে যাচ্ছে মুখে একটু শোনাচ্ছি বা খেলছি, হ্যাঁ পড়তে বসছি তখন একটু একটু করে গাইছি। তো এরপর নাচ শিখতে গেলাম, কিছুদিন করলাম, কিন্তু সেটার কন্টিনিউ হলো না। দেখছি আমার বড় বোন রেডিও টিভিতে গাইছে, অনেক অনুষ্ঠান করছে, কিন্তু আমি বাড়িতে বলতে পারছি না যে আমি আসলে গান করব। কিন্তু ওই সময় যেটা হলো যে আমার জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের সাথে আমার যুক্ততা হলো, এবং সেখানে যাবার পর আমি গণসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বা আরও যে কবিরা আছেন অতুল প্রসাদ, ডিএলআই, রজনীকান্ত, তাদের গানগুলো আমি আস্তে আস্তে করে জানার চেষ্টা করলাম, শেখার চেষ্টা করলাম। আমি সেটি কত বছর বয়সে? তখন আমার 10-11 বছর, 12 বছর এরকম হবে। তো খেলাঘরের গল্পটা আমরা আরেকটু বিস্তারিত শুনতে চাই, তবে যার সাথে কথা বলছি তার সম্পর্কে দর্শকদের একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আমাদের আজকের অতিথি রকিবা খান লুবা সঙ্গীত চর্চা করছেন 3 দশকেরও বেশি সময় ধরে। পারিবারিক আবহেই তার গান শেখা শুরু, যেটি তিনি বলছিলেন বড় বোন শারমিন খানের কাছে হাতে খড়ি। শাস্ত্রীয় সঙ্গীতে এবং রবীন্দ্রসঙ্গীতে তিনি তালিম নিয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের কাছে। তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত আছেন বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে। একই সাথে তিনি বাংলাদেশের মিউজিক থেরাপি নিয়ে কাজ করছেন। গানের তরী বাংলাদেশ নামে নিজের একটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করেছেন তিনি। বর্তমানে খুলনার 5টি স্কুলে মিউজিক থেরাপির কার্যক্রম পরিচালনা করছেন। সঙ্গীতের অন্তর্নিহিত শক্তিকে দৈনন্দিন জীবনে সঠিকভাবে প্রয়োগ করার লক্ষ্যে ইতিমধ্যেই মিউজিক থেরাপি বিষয়ক একাধিক কর্মশালা প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সঙ্গীত নিয়ে গবেষণামূলক কাজও করেছেন। মিউজিক থেরাপির সাথে সমন্বয় করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়েও কাজ করেছেন। খুলনা শিল্পকলা একাডেমি সঙ্গীতের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন আইনজীবী। চলুন তার কাছে আবারও ফিরি। এত কাজ, 1 ঘন্টা কিভাবে গল্প করব? সম্ভব না আসলে। আমি ভাবছিলাম যে কিভাবে বলবো, একটু গান করি তারপর আবার আসি। অবশ্যই অবশ্যই। রবীন্দ্রনাথ তো আমাদের নিত্যদিনের সাথী। আমি আসলে আমার যে সঙ্গীত শিক্ষাগুরু মুক্তি মজুমদার, তার কাছে যেভাবে গান শিখেছি, উনি আমাকে বলতেন কি এভাবে করে, এই গীতবিদ্যাটা ধরো, এটাকে পড়ো, এই গানটাকে পড়ো, গেও না। এবং একটা গান 5 থেকে 7 বার পড়তে বলতো। পড়ার পর বলতো যে আচ্ছা দেখো তো এখানে কোন কথাটা তোমার ভালো লেগেছে, কোন কথাটা তোমার জীবনের সাথে যাচ্ছে। বলতাম আচ্ছা দিদি, নিবিড় ঘন আধারে এখানে একটা জায়গায় আছে যে রাখিও বলো জীবনে, রাখিও চির আশা, শোভন এই ভুবনে, রাখিও ভালোবাসা। তাহলে বলছে যে তাহলে বুঝতে পারছো যে তুমি আশাটা রেখো, হতাশ হইও না। মানে এই যে একটা গান আমরা যেটা করি, যে স্বরলিপি দেখছি, সেটা গাইছি, মঞ্চে করছি, টিভিতে করছি, রেডিওতে করছি, কিন্তু জীবনের সাথে যে গানটা একেবারে ওতপ্রোতভাবে মিলে আছে এবং তোমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনের সকল ক্ষেত্রে যে গানটা একটা ভূমিকা রাখতে পারে, এটা আসলে আমি মুক্তিদির কাছে না গেলে এভাবে করে উপলব্ধি করতে পারতাম না। তো সেই জায়গা থেকে আমি এখনও ছেলেমেয়েদেরকে ভাবে করেই শেখাই। যেমন দিদি বলতেন কি যে তুমি একটা গানকে বেছে নাও গীতবিতান থেকে, এবং যেটা তোমার প্রাত্যহিক জীবনে একটা শক্তি দেবে। তখন আমি আস্তে আস্তে করে গান খোঁজা শুরু করলাম এবং আমি একটা গানকে পেলাম। আমি একটু গাইছি, বলছি যে সেখানে রবীন্দ্রনাথ বলছেন, আমারে করো জীবন দান, প্রেরণ করো অন্তরে তব আহ্বান, আমারে করো জীবন
দান। ঠিক এই গানটা সঞ্চারিতে বলছে যে দাও মোরে মঙ্গল ব্রত, স্বার্থ কর দূরে প্রহত, থামায়ে বিফল সন্ধান, জাগাও চিত্তে সত্য জ্ঞান। এবং দিদি একটা কথা বলেছেন ঠিক এরপরেই, আমাদের শিল্পীদের কোনো দল হয় না, আমাদের শিল্পীরা সত্য এবং সুন্দরের পক্ষে। তো এই উপলব্ধিগুলো কিন্তু এসছে রবীন্দ্রনাথের গান থেকে, এবং যিনি গানকে এভাবে করে বুঝিয়েছেন, হতাশ হই না যে কারণে কোনো কিছুতেই। জীবনের এত চড়াই উতরাই ঘাত প্রতিঘাত গানটাকে সাথী করেছি এভাবে করেই যে রবীন্দ্রনাথ বলছেন, আপনি অবশ হলে তবে বল দিবি তুই কারে, আপনি অবশ হলে উঠে দাঁড়া উঠে দাঁড়া, উঠে দাঁড়া উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে, আপনি অবশ হলে তবে বল দিবি তুই কারে, আপনি অবশ হলে। চমৎকার চমৎকার। আমরা বিরতির আগে শুনছিলাম যে বিষয়টি, সেখান থেকেই আবার ফিরতে চাই খেলাঘরের সঙ্গে আপনার সম্পৃক্তির কথা, সেই জায়গাটা। হ্যাঁ, এটা আমার মনে পড়ে 1995 সাল, তখন আমি 8 বা 9-এ পড়ি, বা তারও ঠিক মনে আসছে না। 8-এ পড়েন, কারণ আপনি 98-এ এসএসসি দিয়েছেন, হতে পারে। তো খেলাঘরে গেলাম, সেটাও আমার বড় বোনের হাত ধরে যাওয়া। এবং আমাদের সেই সময়ের যে বিষয়গুলো ছিল কিছুটা তো পরিবর্তন এসছে, কিন্তু চেতনার জায়গাগুলো যদি বলি আমি, মানে শিহরণ জাগতো বা শিহরণ জাগায় যখন অনেক কিছু দেখি, সেই বিষয়গুলো আমাদেরকে কষ্ট দেয়, কারণ অনেক ত্যাগ অনেক সংগ্রামের ফসল তো আমাদের এই বাংলাদেশ। খেলাঘর আমার ভেতরে যে দুটো চোখ আছে না, সেটাকে খুলে দিয়েছে। বাইরের চোখ দিয়ে তো অনেক কিছু আমরা দেখি, কিন্তু আমার ভেতরেও যে আমি আছি, এবং একজন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই যে একটা দায় আছে, এই বোধটা খেলাঘর আমাকে দিয়েছে। এবং সেই সময় থেকে কিন্তু আমি অনুভব করেছি, এই যে আমি গান করছি, আজ যত যুদ্ধবাজ দেয়হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ লুটতে চাই লুটতরাজ, জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ তোলো আওয়াজ, তোলো আওয়াজ তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায়। তারপরও এই গানগুলো গাইছি আর ভাবছি কেন এত হত্যাযোগ্য পৃথিবী জুড়ে, দেশ জুড়ে। তাহলে আমি একজন সংগঠক বা শিল্পী হিসেবে আমার দায়টা কোথায়? সমষ্টিগতভাবে তো আমরা কাজ করছি, কিন্তু সময়ের প্রয়োজনে আমরা কিন্তু আমাদের কর্মজীবনে আবার চলে যাই, সেখানে একটা কিন্তু ফাঁক রয়ে যায়। তো আমার ওই সময় থেকে মনে হয়েছে যে আমি একজন সংগঠক, আমি একজন শিল্পী হিসেবে আসলে এই গান নিয়ে কিভাবে মানুষের কাছে যাব, এই গান কিভাবে আমাকে স্বস্তি দিতে পারে, আমার সমাজ জীবনে, আমার পারিবারিক জীবনে কিভাবে মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে, এটা কিন্তু খেলাঘরে আসার কারণেই আমার সম্ভব হয়েছে। শিল্পের তো আরো অনেক মাধ্যম রয়েছে, কেন মনে হলো যে গানের মাধ্যমে আপনি সমাজের জন্য কাজ করবেন? এটা তো একটা অবচেতন মনেই কাজ করতো, কিন্তু পরবর্তীতে সংগঠন করতে করতে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতে আমার মনে হয়েছে যে এটাই একটা হাতিয়ার। কারণ যুগে যুগে কালে কালে যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেখানে সঙ্গীত কিন্তু একটা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে, যেটা আমি মিউজিক থেরাপি নিয়ে গবেষণা করতে এসে দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা আহত সৈনিক ছিলেন তাদেরকে কিন্তু গান শুনিয়ে মনোবল বাড়ানো হতো। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ অবশ্যই, মানে এটা তো বলতেই হয় যে সেই সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং আমাদের যারা কণ্ঠযোদ্ধা ছিলেন তারা বাংলার বিভিন্ন প্রান্তরে প্রান্তরে যেভাবে গান করেছেন, সেটা মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে তো অনেক শক্তি দিয়েছে। একদম, মানে আমি এই প্রসঙ্গে আসলে আমার মনে হয় যে ওই যে গুরুসদয় দত্তের বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, শ্রান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল, শ্রান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল। অসাধারণ।
গান আসলে শুধু তো গান থাকে না, আমাদের শক্তি হয়ে ওঠে, আমাদের মনের খোরাক আসলে গান। সেই গান নিয়ে প্রায় 3 দশক ধরে আপনি কাজ করে যাচ্ছেন, যেমনটা রুমান জানাচ্ছিল দর্শকদেরকে, এবং সেই গান নিয়ে কাজ করার পাশাপাশি আইনের মতন কঠিন একটা বিষয় নিয়ে পড়াশোনা। সেই প্রসঙ্গটা একটু ছোট করে জানি যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সেখান থেকে পরবর্তীতে খুলনায় চলে আসে, এটা কেন? এই যে আমার কিছু বহিমিয়ান বিষয় আছে আর কি, দুরন্তপানা, স্বেচ্ছাচারিতা। আমার মা বলতেন কি, সাহস ভালো কিন্তু দুঃসাহস দেখানোটা ভালো না, তুমি অনেক বেশি দুঃসাহস দেখাও। মানে সঙ্গীতের সাথে তো ওঠা বসা, তারপরে ভাবলাম আচ্ছা ঠিক আছে যে সঙ্গীত নিয়ে পড়াশোনাটা করি। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট খোলা হলো। বাবা মাকে বললাম ঠিক আছে পড়ো। অন্যান্য ভাই বোনেরা খুব বেশি উৎসাহ দিল না, বলছে অন্য সাবজেক্টে তো পড়তে পারো। তো ওখানে ভর্তি হলাম, কিন্তু দেখছি যে এই কারিকুলামে আমার আর ভালো লাগছে না। আমি যে সংগঠন করে এসেছি, যে পর্যন্ত এসেছি, আমার মনে হচ্ছে আমাকে ওখানে ফিরে যেতে হবে। কারণ ওই গণমানুষের সাথেই আমাকে থাকতে হবে। একটা নির্দিষ্ট সিলেবাস আমাকে খুব বেশি আনন্দ দিচ্ছে না, আমার দমটা কেমন বন্ধ হয়ে যাচ্ছে। অনেকের কাছে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমি না, মানে ছোটোবেলা থেকেই এরকম। এখানে কথা বলতে গেলে অনেক কিছু চলে আসে। যেমন আমার মা বিসিএস ফর্ম নিয়ে এসছে, পরীক্ষা দেবে, বই নিয়ে এসছে। আমি এভাবে করে কোনো পরীক্ষা দিব না, আমাকে তুমি আটকে রাখতে পারবে না। হ্যাঁ, যে কারণে আমি পরবর্তীতে আমার স্বাধীন পেশে এসেছি, যে সঙ্গীতের সাথে ওঠা বসা, আবার আইনের মতো একটা পেশায়। আমি যখন রাজশাহী থেকে ফিরে এলাম, তখন আমার বাবার খুব মন খারাপ। কেন? স্বাভাবিক, যে তুমি ইউনিভার্সিটিতে পড়তে গেছো, 6 মাস 1 বছরের মধ্যে ফিরে এসছো, তাহলে এখন কি করবে? আমার বাবা একজন আইনজীবী ছিলেন এবং বাবা দুটো কলেজে শিক্ষকতা করতেন ইংরেজি বিষয়ে। তো আমি বাবাকে বললাম কি, আমাদের ভাই বোনেরা তো কেউ আইন পড়িনি, ঠিক এভাবে করে আমি যদি আইন বিষয়ে পড়াশোনা করি, পড়বে, দেখো চিন্তা করো শেষ পর্যন্ত পারবে কি না। মানে বাবা তো বুঝতে পারছে যে একে দিয়ে আমি আসলে কী করবো, তো যা ইচ্ছা তাই করে। তারপর আমি খুলনাতে আবার সরকারি মহিলা কলেজে ডিগ্রিতে ভর্তি হলাম। সেটা কমপ্লিট করার পর আমি খুলনা সিটি ল কলেজে, আমার বাবাও ওখানে শিক্ষকতা করতেন, ওখানে আমি আইন বিষয়ে পড়াশোনা করি এবং বিএল কলেজে দর্শনে মাস্টার্স করি। পরবর্তীতে বাবা বেঁচে থাকাকালীনই আমি বাবার সাথে যুক্ত হয়ে আইন পেশায় 2008 সালে, এবং আমি 2 বছর বাবার সাথে প্র্যাকটিস করি। তো বাবা কতটা প্রাউড ফাদার ছিলেন? হ্যাঁ, মানে যখন আমি আইন পাশ করলাম, মানে বলছে তোমার জন্য খুলনা না, তুমি হাইকোর্টে চলে যাবে। বাবা হাইকোর্টেরও আইনজীবী ছিলেন। তুমি কিছুদিন পর ওখানে চলে যাবে প্র্যাকটিস করতে, এবং তুমি মনে রেখো যে এটা তোমাকে করতে হবে। এই যে আমি বলতে পারি যে আমি মাঝে মাঝে বলি এটা আমার পারিবারিক পেশা। আমাদের অনেকেই আছেন আইনজীবী পরিবারের, এবং এখন আমার যারা স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আমার বলার মধ্যে আছে, তারা অনেকেই কিন্তু আইন সাথে পড়াশোনা করছে, পেশায় যুক্তও হয়েছে। এবং মানে এখানে না, আমি আসলে অনেকে বলে না যে তুমি একজন সঙ্গীত শিল্পী, আইন পেশা তোমার সাথে যায় না। আমি কিন্তু এই পেশাটাকে ওভাবে নেইনি। এই যে ছোটোবেলা থেকে আমি যেভাবে বড় হয়েছি, ঠিক এখানেও আমি ওই কাজটাই করি। কিন্তু আমি কাউন্সিলিং করছি, আমি আপোষ সালিশ করছি। ঠিক আছে, তোমরা মামলাটা না করে তোমরা এই সমস্যাটা হয়েছে, এটা সমাধান করো। এবং এমন কিছু বিষয় আছে যেটা আমাকেও মাঝে মাঝে শিহরিত করে, যে আমি একজন সঙ্গীত শিল্পী, আবার আইনজীবী হিসেবে যখন কাজ করছি, তারা আমার কথাটা শুনে তাদের জীবনে এটাকে প্রয়োগ করছে এবং তাদের একটা ফলপ্রসূ বিষয় আসছে, এটা আমাকে মাঝে মাঝে আসলে অনেক বেশি আনন্দ দেয় এবং কাজে আমাকে শক্তি যোগায়। চমৎকার। ছোটবেলা থেকে আপনি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করতে চেয়েছেন, তো সঙ্গীতের মাধ্যমে হোক কিংবা আইন পেশার মাধ্যমে হোক, যেটা বুঝতে পারছি। তো আইন পেশায় যখন পড়াশোনা করেছেন, তখন মনে হয়নি যে সঙ্গীত নিয়েও আপনি পড়াশোনা করেন? সঙ্গীত নিয়ে তো আমি বলছিলাম পড়াশোনা করতেই গেছিলাম, কিন্তু আমি এই যে ফিরে এলাম, ফিরে আসার পর যেটা আমার হয়েছে যে আমি আমার সঙ্গীত গুরুর কাছে তো আমি মানে তার মৃত্যুর আগ পর্যন্ত তালিম নিয়েছি, কিন্তু এপার বাংলা ওপার বাংলাতে আমি বিভিন্ন প্রতিষ্ঠানেও তালিম নিয়েছি, কিন্তু সেটা কিন্তু ওই যে শেষ পর্যন্ত হয়নি। হ্যাঁ, গেছি, ভালো লাগছে না, কিন্তু অনেক মানুষের কাছে গেছি। যেমন ওপার বাংলাতে শ্রীকুমার চট্টোপাধ্যায়, শ্রাবণী সেন, আমাদের এপার বাংলাতে আমি বোনাদের কাছে এখনও তালিম নিচ্ছি, তপন মাহমুদনের কাছে নিয়েছি, এবং আরও অনেক গুণী মানুষ যাদের সান্নিধ্যে গেছি। কিন্তু ওই যে যেটা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে গুরুমুখী বিদ্যা যেটা, সেটা মনে হয় কোথাও আমার ভেতরে একটা ছিল, যে একটা সার্টিফিকেট আমাদের সবারই প্রয়োজন, দরকার আছে,
সেটা একটা কর্মক্ষেত্রের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। তো আমার কাছে মনে হয় যখন আমরা দীক্ষাটা নিয়ে একজন গুরুর কাছ থেকে তার পাটা ছুঁয়ে প্রণাম করি, তিনি যখন আমাদেরকে রাখি পরিয়ে দেন, আমাদের একটা দায়বোধ তৈরি হয়ে যায় সমাজের প্রতি, মানুষের প্রতি। এটা আসলে সার্টিফিকেটে হয় না। কারণ আমার গুরু আমাকে যে চাবিটা দিয়ে গেছেন, আমার কাজ এখন আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তার কাছে সেই চাবিটা দিয়ে যাওয়া, এবং ওদেরও কাজ তার পরবর্তীতে যারা আছেন। আমার মনে হয় যে এটা আসলে আমি যদি ওই যে সেই সার্টিফিকেটের কথা বলি, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে করতাম, আমার মনে হয় না যে ওই দায়বোধগুলো আমার হতো। আমি দেশের বাইরে গেছি, আমার লন্ডনে যাওয়ার সুযোগ হয়েছে, আমার সেখানে পড়াশোনার সুযোগ ছিল, ব্যারিস্টারি করার সুযোগ ছিল, আমি করিনি। আমার বাবা ভীষণ রেগে গেলেন, মানুষ যাওয়ার সুযোগ পায় না, তুমি যে চলে এসছো। মানে এই যে ফিরে আসাটা, এবং বিভিন্ন জায়গায় দেশের বাইরেও বিভিন্ন জায়গাতে আমি গেছি, এই যে ফিরে আসাটা, এই যে দেখাটা, এই না দেখলে না আমি এখানে এসে থিত হতাম না, আমি কাজটা করতে পারতাম না। ওই মোহটা আমাকে সবসময় কিন্তু গ্রাস করতো। আরেকটা বিষয় যে মানে একটা সময় টিভি রেডিওতে মঞ্চে এত বেশি কাজ করেছি না, এখন আমার একদম ইচ্ছে করে না। কেন আমি বলছি যে গানটা না আমার নিজের জন্য, এটা আমার এখন একটা প্রেয়ারের মতন হয়ে গেছে। এবং এই গানের কথাগুলো যেন আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটা কিন্তু আমার নিজের কথা না, আমি রবীন্দ্রনাথের কথাই কিন্তু পৌঁছে দিচ্ছি অন্য আরেকজনের কাছে। এটা প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে এসেছে, হয়ে যাবে। আপনার প্রার্থনায় আমরা আরেকবার শরীক হতে চাই, আবার একটু গান শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে। একটা অস্থির সময় তো আমরা সবাই পার করছি। তো আমার যেহেতু আমি একটা বিষয় নিয়ে গবেষণা করছি, আমার প্রতিদিন সকালে একটা কাজ থাকে। আমি আগের দিন যারা আমার ক্লায়েন্ট আছে মিউজিক থেরাপির আওতায়, আমি ওদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করি, এবং সেটা বোঝার পর সকালবেলাতে আমি একটা গান রেকর্ড করি খালি গলায় বা তানপুরাতে, তারপর সে গানটা পাঠিয়ে দিই। এবং এটা আমার নিত্যদিনের কাজ, কখনো ভুল হয় না। অন্ধকার আলো দুটোই পৃথিবীতে বিরাজমান। আমরা জানি অন্ধকার থেকে আলো আসবেই, কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু সময়টা কোনোভাবেই আমরা পার করতে পারছি না। অস্থিরতা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে গ্রাস করছে। নিত্যদিনের যে কাজগুলো আছে আমাদের, সেগুলো ব্যাহত হচ্ছে। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ আমাদেরকে কি আহ্বান দিতে পারে? রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের একটি গানে আছে, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক। একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক। বারে কে দিক বারে কদিক, এ খেলা আর খেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। যখন আমি এই গানটা পাঠাই, তার প্রত্যুত্তরে আসে যে আপু, অনেক শক্তি পেলাম, সময়টা নষ্ট করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন খবর দেখে খারাপ লাগছে, অস্থিরতা বেশি বাড়ছে, কিন্তু গানটা আমাকে একটু সাহস দিল, শক্তি দিল। গান বিভিন্ন সময় আমাদের মনের অস্থিরতা দূর করতে বা শক্তি যোগাতে সাহায্য করে, এবং সেই চিন্তা থেকেই মিউজিক থেরাপি নিয়ে কাজ করতে শুরু করা আপনার। সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত শুনবো এবার আপনার থেকে। আমি যে বলছিলাম যে আমার শৈশব থেকেই এরকম একটা তাগিদ আমি অনুভব করতাম। পরবর্তীতে আমি 2011-তে, এটা মনে হয়, আমার মা দীর্ঘ 11 বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করেছিলেন। তো মাকে নিয়ে যখন আমি চিকিৎসার জন্য ভারতে যেতাম, এবং শেষের দিকে এটা মা 14 সালে মারা যান, তো 2011-তে যখন গেলাম, তখন ডাক্তার বললেন যে এখন কিন্তু ওনাকে আপনার গান শোনাতে হবে। আপনি বুঝতেই পারছেন
যে ওষুধ এখন আর ওনাকে খুব বেশি রিলিফ দিতে পারবে না, ওনার মনোবলটা আপনাকে বাড়াতে হবে। তো কলকাতাতে মুকুন্দপুরে মা আর.এন. ট্যাগর হসপিটালে ভর্তি ছিলেন। বিকালবেলাতে যখন ভিজিটিং আওয়ার থাকতো আমি যেতাম হাসপাতালে, মাকে গান শোনানোর চেষ্টা করতাম। তারপর মাকে আবার যখন ফিরিয়ে নিয়ে এলাম, ডাক্তার বলছেন যে উনি কিন্তু যে কোনো সময় চলে যাবেন, আপনারা নিয়ে যান বাংলাদেশে। তারপর আমি বললাম যে না, মা বলছে যে তুমি আমাকে নিয়ে চলো, কারণ এখান থেকে তোমাকে আমি যদি মারা যাই আমাকে নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। আমি বললাম যে না মা, যেটাই হোক না কেন থাকি এখানে। এবং ওই সময়ে গান আমাকে যেভাবে শক্তি দিয়েছে, পরে আমি কাজ করতে গিয়ে আমি এটা বুঝলাম। একটু যদি ছোট করে আমি বলি যে একদিকে মায়ের চলে যাওয়া এবং আমার ব্যক্তিগত জীবনের এমন একটা সংকট আমি পার করছি, আমার প্রতিটা মুহূর্তে এমন একটা অস্থিরতা, আমার একটা মৃত্যু চিন্তা আমাকে গ্রাস করলো যে আসলে মা চলে গেলে না আমার বেঁচে থাকার প্রয়োজন নেই। একটু ছোট করে বলে রাখি, আমরা সবসময় জানি যে মা চলে যাবেন যে কোনো সময়, কিন্তু যেটা হলো যে বাবা সুস্থ ছিলেন, মায়ের দ্বিতীয়বার যখন আবার ক্যান্সার বোঝা গেল, তখন বাবা বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছি তোর মায়ের আগে যেন আমি চলে যাই। ঠিক 2 দিন পরে বাবা হঠাৎ করে শ্বাসকষ্ট, বাবা মারা গেলেন। এবং ওই যে বাবার অপ্রত্যাশিত মৃত্যু, মায়ের আবার দ্বিতীয়বার ক্যান্সার ধরা পড়লো, আবার মাকে নিয়ে যাওয়া, আমার ব্যক্তিগত জীবনের সংকট, মানে আমি না, আমার মনে হচ্ছে যে আমার আসলে আর পৃথিবীতে থাকার দরকার নেই। আমার খুব মনে পড়ে, আমার কানে কীভাবে ভেসে এলো, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান, বিতর বিতর প্রেম পাষাণর হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। মায়ের ক্যান্সার থেকে বাঁচার জন্য কেমোথেরাপি চলছে, আর আমি মায়ের পাশে বসে ভাবছি এই কথাটা, ওটা মায়ের ওষুধ আর সঙ্গীতটা আমার ওষুধ। এবং আমার ভেতর থেকে মনে হলো যে একটা পাথর নেমে যাচ্ছে। এরপর মায়ের মৃত্যুর কিছুদিন আগে যেটা হয়েছে যে আমার বড় বোন রাত্রেবেলায়, মায়ের ভীষণ যন্ত্রণা হতো। আমি এখনও অনেক পেশেন্টকে নিয়ে ড্রিল করি, কিন্তু আমার মায়ের মতো এত যন্ত্রণা, এত কষ্ট কাউকে দেখিনি। এবং মা আসলে ফাইট করেছেন, 11 বছর বেঁচে থাকা এটা খুব বিরল। তো আমার বড় বোন কোরআন শরীফ পড়ছে, পড়া শেষ হলে আমি মায়ের প্রিয় গানগুলো গাইতাম। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। মার ব্যথাটা কমছে না, কিন্তু মুখের যে একটা ভাব ছিল সেটা একটা পরিবর্তন হলো, কিছুটা স্বস্তি পাচ্ছে। বলছে আরেকটা গাও, আরেকটা গাও। আমি গাইছি মায়ের গানগুলো। মা বলছে কি ওই সময়, পান্থ তুমি পান্থজনের সখা। তো এই যে আমি দেখেছি যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এখন আমি মিউজিক থেরাপি নিয়ে কাজ করতে এসে দেখছি বিশ্বের বিভিন্ন দেশে মিউজিক থেরাপি অনেক ভূমিকা রাখছে ক্যান্সার রোগীদের জন্য, কিন্তু এটা তো আমি কাজ শুরু করার আগেই করেছি। পরবর্তীতে আমি 2014 সালে আমার সাথে দেখা হয় আমারই একজন বন্ধু সুরিত, উনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, ফিল্ম বিষয়ে পড়াশোনা করে দেশে এলেন 2013-তে। তো যখন দেখা হলো আমাকে বললেন, আমি যখন ক্লাস নিচ্ছি সঙ্গীতের, লুবা তুমি আসলে যেভাবে করে ক্লাস নাও, তো তুমি নিশ্চয়ই জানো যে মিউজিক থেরাপি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে, তুমি এটা শুরু করো। তুমি করছো আমি জানি না বাংলাদেশে এই সময় কারা করছেন, কিন্তু তুমি তোমার মতো করে শুরু করো। তখন আমি 2014 সালে 1 বছর গবেষণার কাজটা করলাম যে এই মিউজিক থেরাপি নিয়ে বাংলাদেশে কোথাও কাজ হচ্ছে কিনা, আমাদের প্রতিবেশী দেশে কাজ হচ্ছে কিনা, বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে কাজগুলো হচ্ছে, এর কোনো কোর্স আছে কিনা। তখন দেখলাম যে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও তখন কোনো এর বিষয়ে কোর্স শুরু হয়নি। অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, ফিনল্যান্ডে মিউজিক থেরাপির কাজগুলো হচ্ছে।
আমি ভাবলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাকে যদি এই বিষয়টা নিয়ে কাজ করতে হয় তাহলে তো আমাকে রিসার্চ করতে হবে। আমার এই জনজীবনের উপর যদি আমি এটার প্রয়োগ ঘটাতে চাই তাহলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটটা আসলে কি সেটা দেখতে হবে। এবং যদি আমি এই যে 3 দশক ধরে কাজ করছি সংস্কৃতি কর্মী হিসাবে, তো মিউজিক থেরাপি নিয়ে কাজ করতে গেলে আমাকে আগে ফিল্ডটা তৈরি করতে হবে। অন্য দেশের যে থিওরি আছে, যে মেথড আছে, তারা যেটা প্রয়োগ করছে, এটা আমাদের এখানে সম্ভব না এবং খুব কঠিন একটা কাজ, খুব চ্যালেঞ্জিং একটা কাজ। তারপর আমি 1 বছর ধরে গবেষণা করলাম। আমি মিউজিক থেরাপির বিষয়ে বইগুলো খোঁজার চেষ্টা করলাম। বাংলাদেশে কোথাও বা ভারতে কোথাও বই পেলাম না। এরপর আমি যারা ওয়ার্ল্ডের মিউজিক থেরাপি নিয়ে কাজ করছেন তাদের যে রিসার্চ বুকগুলো আছে সেগুলো আমি ওখানে যারা আমার শরীর বন্ধু আছেন তাদের মাধ্যমে আমি সেগুলো সংগ্রহ করলাম। আমি পড়া শুরু করলাম যে সেখানে তারা কিভাবে কাজ করছে মিউজিক থেরাপি নিয়ে। পরবর্তীতে আমি 2015 সালে একটা ফরম্যাট তৈরি করলাম এবং সেখানে আমার বন্ধু ছিলেন নিগার, উনি, এবং আমাদের 2জন শরীর ছিলেন, ওরা ডাক্তার। আমি ওনাদেরকে বললাম যে আমি এই কাজটা শুরু করতে চাই, আপনাদের সহযোগিতা দরকার। কারণ চিকিৎসা শাস্ত্রে মিউজিক থেরাপির যে ভূমিকাটা সেটা আমি যখন বলবো তার থেকে আপনি যখন বলবেন এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি হবে। তো আমার খুব মনে পড়ে এটা 2015 সাল 21শে জুন, বিশ্ব সঙ্গীত দিবস। ওই দিনটাকে আমি টার্গেট করি এবং মিউজিক থেরাপির প্রথম একটা সেশন করি। সেই সেশনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করার চেষ্টা করেছি এবং যে ফরম্যাটটা করলাম, যারা এসেছিলেন আমি তার আগে থেকে তাদের উপর তো গবেষণা করার চেষ্টা করেছি, তাদের মানসিক অবস্থা, পারিবারিক অবস্থা, শিক্ষাগত অবস্থা কী, এবং সেভাবে করেই কিন্তু ফরম্যাটটা করি। এবং যারা চিকিৎসক ছিলেন ওনারা এখনও আমাদের সাথে আছেন। প্রথম প্রায় 8 থেকে 10টি সেশনে তারা আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশে মিউজিক থেরাপি কী করে কাজ করছে সেই বিষয়গুলো যখন বলা হলো, অনেকে কিন্তু নতুনভাবে জানতে পারলেন। মিউজিক থেরাপি যদি আমি একটু ছোট করে বলি, যে আমি সেটি জানতে চাইছিলাম, যারা এখনো মিউজিক থেরাপির বিষয়ে জানে না তাদের জন্য যদি একটু সহজভাবে বিষয়টা বোঝান। এটা হচ্ছে যে মিউজিক থেরাপি নিয়ে যারা গবেষণা করছেন, যেমন আমেরিকান মিউজিক থেরাপি অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়ান মিউজিক থেরাপি অ্যাসোসিয়েশন বা আরও যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে গবেষণায় দেখা গেছে যে আমাদের মানব দেহের প্রায় 72 রকমের মানসিক এবং শারীরিক সমস্যা মিউজিক থেরাপির মাধ্যমে নিরাময় করা সম্ভব। যেমন সিজোফেনিয়া, অ্যালজাইমার, স্ট্রোক, ক্যান্সার, ক্রনিক যে পেইনটা হচ্ছে সেটা, এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কিন্তু মিউজিক থেরাপি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশ্বের বিভিন্ন দেশে যারা গর্ভবতী মায়েরা আছেন, সন্তান গর্ভে আসাকালীন সময় থেকে প্রসবকালীন সময় পর্যন্ত কিন্তু মিউজিক থেরাপি দেওয়া হয়ে থাকে এবং অপারেশনের আগে, অপারেশনের পরেও কিন্তু, এবং ওটিতেও কিন্তু মিউজিক থেরাপি দেওয়া হয়ে থাকে। যারা স্ট্রোকের পেশেন্ট আছেন তাদেরকে সুস্থ স্বাভাবিক করার জন্য আমরা যখন ফিজিওথেরাপি দিই, সেখানে মিউজিক থেরাপির মাধ্যমে হয়তো কোনো একটা বাদ্যযন্ত্র দেওয়া হলো, হাতের যে ব্যায়ামটা সেটা করছে, একটা বল নিয়ে সে খেলা করছে, সেখানে একটা শব্দ হচ্ছে, ওই শব্দ তরঙ্গটা তার মস্তিষ্কে কিন্তু একটু আনন্দ অনুভূতি দিচ্ছে। এখানে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আবার সুযোগ হলে কখনো আমি সেই বিষয়টা নিয়েও গল্প করব। তবে আমি এখন যেটা করছি যে মিউজিক থেরাপি তো 2 রকমের, ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল। আমি বলেছি যে আমরা হয়তো কথার মধ্যে এসছে যে কোনো কিছু শুরু করি কিন্তু শেষ করি না। আমার ইচ্ছা আছে যে আগামীতে আমি ক্লিনিক্যাল মিউজিক থেরাপি নিয়ে কাজ করব। এখন আমি নন ক্লিনিক্যাল কাজটা করছি, কিন্তু কিছু কিছু ক্লিনিক্যাল কাজটা আমি করি, কিন্তু সেটা একটা নীরবে নিভৃতেই, কারণ এই কাজটা যেন থেকে যায়। কারণ আমি তো আসলে এই পথটা কোন দিকে যাবে জানি না। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমি কাজটা করছি, কিন্তু আমার কাছে অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে, অনেক রকম চাপ এসেছে যে সঙ্গীত দিয়ে আবার চিকিৎসা, এটা কি সম্ভব? তো যারা এই ধরনের কথাগুলো বলেছেন আমি তাদের উপরও গবেষণা করেছি। ঠিক এরকমই একটা বিষয় যে যিনি একবার মিউজিক থেরাপি একটা সেশনে এসে বলেছিলেন যে এটা আসলে সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু আমি ওনার পরে নজর রেখেছি কম বেশি সময়। একটা সময় আমি জানতে পারি যে উনি খুব অস্থির হয়ে আছেন। আমি আসবার মতো ওনাকেও গানটা পাঠাই, সকালবেলায় যেরকম গান পাঠাই, ঠিক তারই উনি তার প্রত্যুত্তরে লিখেছিলেন, সত্যি আমাকে প্রশান্তি দিল গান,
মিউজিক থেরাপি কাজ করে আমি আজকে বুঝলাম। এটা তো আসলে একটা জীবন্ত বিষয়, যেটা আমি আজকে হয়তো এই 1 ঘন্টার মধ্যে বলে বোঝাতে পারবো না। যেমন আমার 29টি কেস স্টাডি আছে। তো এখানে প্রায় মানে গবেষণার কাজ শুরু করার আগে থেকেই অনেকে আমার সাথে যুক্ত আছেন। তো সেখানে তাদের নিত্যদিনের চলা, নিত্যদিনের যে ওঠাপড়া, নিত্যদিনের যে বোঝাপড়া, সেই বিষয়গুলোর সাথে সাথে সঙ্গীতকে নিত্যদিনে রাখাটা এবং ওই যাত্রা থেকে এই পর্যন্ত আসা, এটা একটা দুরূহ কাজ। এবং এর মধ্যে আমি আশাবাদী, কারণ সঙ্গীতটা না ছেড়ে তারা যায়নি, তাদের সংকটে, তাদের শোকে সুখে তারা রেখেছে। এবং এখন আমি এই পর্যন্ত প্রায় 46টি অনলাইন অফলাইন মিউজিক থেরাপি সেশন করেছি এবং গ্রুপ কাউন্সেলিং করি, 1-to-1 কাউন্সেলিং করছি। আমার বিভিন্ন ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করছে, বা আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে সঙ্গীতে যারা শিক্ষার্থী আছে, অনেকে মিউজিক থেরাপি নিয়ে থিসিস করছে, তারা আমার সাথে যোগাযোগ করেছে যে কিভাবে কাজটা করছি। আমি যেটা আসলে বলি কি, যে মানে সহজ করে বলি, আমি বলি যে আচ্ছা তুমি তোমার জীবনে সঙ্গীতটাকে কি করে প্রয়োগ করেছো। আপনি বলছিলেন যে আপনার শিক্ষার্থীদের আপনি প্রশ্ন করেন যে সঙ্গীত তোমার জীবনে আসলে কতটা ভূমিকা রাখে, তারপর তাদের উত্তরটা কি থাকে? এখন আমি তো প্রশ্ন করেই ছেড়ে দেই না, আমি তো তাদেরকে অবজার্ভ করি। কম বেশি সময় আমি হয়তো মানে সকালবেলায় কখন ঘুম থেকে উঠছে, রেওয়াজ করছে কিনা, কোনো বই পড়েছে কিনা, বা অন্যান্য সময় যে দুপুরবেলায় বলি রিল্যাক্স মিউজিকটা শোনো, কোনো গানকে পাঠ করে পাঠালো কিনা, আমি এটা কম বেশি দেখি। তো যখন ওরা আসে, গান করে এবং তার পরবর্তী যে ওদের কার্যক্রমগুলো, আমি মনে হয় যে ওরা সত্যিকার অর্থে সঙ্গীতকে ধারণ করার চেষ্টা করছে এবং সেটা নিয়েই কিন্তু তারা এখন কাজ করছে। যেমন অনেকে আছে যে খুলনার বাইরে পড়াশোনাটা তাদের সুযোগ হয়েছে, কিন্তু খুলনা ছেড়ে কিন্তু আসেনি, এই গানটাকে সাথী করেছে। আমার বেশ কিছু ছাত্রছাত্রী আছে, আমি মানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম সারিতে তাদের ভর্তি মানে সুযোগ হয়েছে, যায়নি কেন না, আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। মানে কি, এই যে মিউজিক থেরাপি নিয়ে যে কাজটা করছি, আসলে তো আমি বলছিলামই যে খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এবং আমার সাথে যদি একটা বিশাল জনসমষ্টি আমি তৈরি না করতে পারি তাহলে তো আমি এগোতে পারবো না। আমাকে তো বারবার করে করে ভাবতে হচ্ছে যে আচ্ছা আমি এই কাজটা করব, কারা আসবেন, তাদের মনোভাবটা কি হবে। এবং যে মানে ওই প্রসঙ্গ থেকে এখানে প্রসঙ্গ চলে আসে যে যখন আমি মিউজিক থেরাপি সেশনটা করি, তারপরে একটা কিন্তু আমাদের ফিডব্যাকের সেশন থাকে, যে যারা এলেন তারা কি লিখলেন, তাদের মন্তব্যগুলো কি, সেটা নিয়ে আমি মানে আলোচনা করি। সেটা নিয়ে আলোচনা করার পর পরবর্তী আবার যে সেশনগুলো সেটাতে আবার চলে যাই। আমার কিন্তু মিউজিক থেরাপি নিয়ে কারাগারে কাজ করার সুযোগ হয়েছে, যারা মাদকাসক্তের সাথে যুক্ত আছেন, এরকম আলাদা আলাদা করে করে মিউজিক থেরাপি সেশনে তাদেরকে নিয়ে আসা হয়েছে। যারা বয়োবৃদ্ধ আছেন, মানে স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তাদেরকেও হচ্ছে মিউজিক থেরাপি দেওয়ার সুযোগ হয়েছে। এবং বিশেষ করে এই মুহূর্তে যেটা সমস্যা, আমি তো বিভিন্ন স্কুলে কাজ করছি, সেখানে আমি যেটা নিয়ে কাজ করি যে যেমন ইফটিজিং প্রতিরোধে মিউজিক থেরাপি, বা আত্মহত্যা প্রতিরোধে মিউজিক থেরাপি, বা এই যে আমাদের বিভিন্ন রকম শিকার হচ্ছে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, গুড টাচ ব্যাড টাচ, আমি কিন্তু গানের মধ্যে থেকে এই কথাগুলো ওখানে বলে যাচ্ছি। এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই কিন্তু আমার এই মুহূর্তে একটা বড় কাজ, যে খুলনা সহ সারা বাংলাদেশে যদি আমি এই জনসমষ্টি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমি ক্লিনিক্যাল কাজটা শুরু করতে পারবো। কেউ যদি থেরাপিটা নিতে চায় আসলে সে কিভাবে নেবে? যেহেতু আপনি বলছিলেন যে বাংলাদেশে সেভাবে আপনার আগে কেউ শুরু করেনি কিংবা এখনো করেছে, আমি ওটা করছে হয়তো, আমি এটা জানি না যে কারা এভাবে কাজ করছেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছেন যারা কাজ করছেন হয়তো, কিন্তু কম বেশি সবাই কিন্তু যারা কাজ করছেন আমার সাথে যোগাযোগটা রাখে, আমার একটা কিভাবে কাজ করছি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেন। তো আমি যেভাবে করে করছি আর কি, যে প্রথমেই কিন্তু যারা মানসিক সংকটে আছেন তাদেরকে নিয়ে কাজ করছি, এবং বিভিন্ন রকমের যে মানসিক সমস্যা, তার মধ্যে অবসাদ, বিষাদগ্রস্ততা, আত্মহত্যার প্রবণতা, সেক্ষেত্রে যেটা করি যে আমি একটা চার্ট করে ফেলি, তার কেস হিস্ট্রিটা নেই, এবং
আমাদের একটা ওষুধ যেমন থাকে না যে 3 দিন 7 দিন 10 দিনের ডোজ, ঠিক তেমনই 28 দিনের একটা কিন্তু আমি চার্ট করি যে এই 28 দিন আমি তাকে মিউজিক থেরাপির আওতায় নিয়ে আসবো এবং 28 দিন পরে তার কি অবস্থা হচ্ছে এবং 3 মাস পর্যন্ত আমি তাকে আমার অবজারভেশনে রাখি। আমি নিত্য যোগাযোগটা করি এবং এই 3 মাস থেকে অনেকে আছে 6 মাস 1 বছর তারা স্বেচ্ছায় আমার সাথে কিন্তু যুক্ত হয়েছে এখন কাজে। আচ্ছা, ধরুন আপনাকে যারা পাচ্ছেন না, হ্যাঁ, কিন্তু যাদের এই থেরাপিটা প্রয়োজন, তারা কি করতে পারে? আচ্ছা, আমি ওই যে আমাদের যখন প্রথমে কাজটা শুরু করি আমিও একটা সন্দিহান ছিলাম কিন্তু এই বিষয়টা নিয়ে যে কিভাবে কাজটা করব। পরবর্তীতে আমার বন্ধু সৈয়দা নিগার বোন আমাকে হেল্প করেন। উনি বলেন যে দেখো, এই জনসচেতনতা তৈরির জন্য তোমাকে কিন্তু এখন সামনে আসতে হবে। তখন আমি বেশ কিছু জনসচেতনতা তৈরির জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে মিউজিক থেরাপি ইন বাংলাদেশ এবং একটা ফেসবুক পেজ আছে মিউজিক থেরাপি ইন বাংলাদেশ, সেখানে আমরা বেশ কিছু আমাদের কার্যক্রম আমরা পোস্ট করি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই কিন্তু যোগাযোগ করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমার দুজন সুরিদ আছেন, তারাও আমাদের মিউজিক থেরাপির যে সেশনগুলো হচ্ছে সেখানে অংশ নিয়েছেন। আর এছাড়াও যদি আপনাদের যারা দর্শক শ্রোতা আছেন আপনাদের জন্য বলবো, আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ভিজিট করবেন মিউজিক থেরাপি ইন বাংলাদেশ এবং ওখানে ইনবক্স করলে বা মন্তব্য করলে আমি যুক্ত হতে পারবো আপনাদের সাথে। এবং আপনি যেহেতু গবেষণা করছেন বিষয়টি নিয়ে, একটু যদি জানতে চাই যে গবেষণার ফলাফল আসলে কি দেখতে পাচ্ছেন বা মানুষের মধ্যে বর্তমানে এই বিষয়টা নিয়ে আগ্রহ বা সাড়া পাওয়ার বিষয়টা কতটা দেখতে পাচ্ছেন? মানে এখন আমার যেটা হয়েছে, আমার ছেলেমেয়েদের জন্যই একটা কারিকুলাম তৈরি করতে হবে। যে ওরা বলছে যে আপু, বাংলাদেশে তো আমাদের এখানে পড়ার সুযোগটা নেই, আমরা কিভাবে করব। তা আমি এটা ভেবেছি আর কি। এখন আমাদের এই পার্শ্ববর্তী দেশে চেন্নাইতে মিউজিক থেরাপি একটা স্কুল হয়েছে, সেখানে একটু পড়ার সুযোগ আছে। তো ভারতেও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। তো আমার মনে হয়েছে যে এই যে জনসচেতনতা তৈরি হলো, ছেলেমেয়েরা যারা আছেন তারাই কিন্তু আস্তে আস্তে করে এই বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। আর আমিও চেষ্টা করব একটা কারিকুলাম করার জন্য, যাতে প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি হতে পারে আমাদের যারা আছেন পরবর্তী প্রজন্মের। আমরা তো আপনার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, অন্য কোনো ধারার গান কি আজকে শুনতে পারি? হ্যাঁ, আমি তো একটা ছোট করেই বলি, শেষের দিকে হয়তো চলে এসেছি। মানে আমার মিউজিক থেরাপি যে সেশনগুলো হয় না, আমি আগের দিন সবার সাথে যোগাযোগ করি। তো এরকম একটা সমস্যা হয়েছে, ছোট্ট করে বলছি যে আমার এক ক্লায়েন্ট বলছে আপু, আমার হাজব্যান্ডের সাথে ভীষণ গন্ডগোল হয়েছে, কেন? আমার ফ্ল্যাট নিতে হবে, উনি এখন ফ্ল্যাট নেবে না, মানে একটা বাড়ি সংক্রান্ত বিষয়। তাই বললাম যে তোমাকে এখন কেন ফ্ল্যাট নিতে হবে, এটা নিয়ে কেন গন্ডগোল করছে? বলছে বাপের বাড়ি চলে যাচ্ছি। এরকম অনেক রকম সমস্যা হয় এবং এটা এমন একটা জায়গায় গেল সমস্যাটা যে প্রায় 15 দিন ধরে সে বাড়িতে আসছে না। আবার তার সন্তানরাও আমার কাছে আসে। তো আমি ওকে বললাম আগামীকাল একটা মিউজিক থেরাপি সেশন আছে, তুমি এসো। তো আমি একটা গান করছি এভাবে করে, অতুল প্রসাদের গান। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে, নইলে মনের কালো ঘুচবে না রে। গানটা করার পর আমি এভাবে করে বলছি যে দেখো, জন্ম এবং মৃত্যু খুব অল্প একটি সময়। রবীন্দ্রনাথ বলছেন সৃষ্টির প্রথম রহস্য আলোকের প্রকাশ, আর শেষ রহস্য ভালোবাসার অমৃত। তো এই যে আমরা এত ছুটছি, আমাদের এত চাওয়া পাওয়া, সব কিছুকে আমরা কি একটু ছোট করে নিয়ে আসতে পারি না? আমরা আমাদের মনের মধ্যে যদি একটা সুন্দর বাড়ি করি এবং সেই বাড়ির প্রসাদ বা তবারক যদি আমরা মানুষকে বিলিয়ে দিই, সেটাই অনেক স্বস্তির না? কাকে উদ্দেশ্য করে কী জন্য বলছি সেটা না, কিন্তু ঠিক মিউজিক থেরাপি যে ফিডব্যাক সেশন থাকে, সেখানে আমার সেই ছাত্রী লিখেছে, ম্যাম আমার অনেকটা স্বস্তি লাগছে, সত্যি তো এসব কিছু তো আমরা পৃথিবী থেকে নিয়ে যেতে পারবো না, ভালোবাসাটাই রয়ে যাবে। এই যে এমন কিছু বিষয় থাকে না, মানে যা আমাকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু উদ্বুদ্ধ করে। আমি আমার শারীরিক যে সংকটগুলো যখন হয়েছে, আমার 3টা অপারেশন হয়েছে, তখনও কিন্তু আমি এই মিউজিক থেরাপি নিয়েছি। আমার ছাত্রছাত্রীরা আমাকে গান শুনিয়েছে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র শুনিয়েছে, তখন আমার দেখা গেলো কথা ভালো লাগছে না,
যে আমার পা ভেঙে গেছে, হাঁটতে পারছি না, ক্র্যাচে ভর করে আবার কাজে যাচ্ছি। যে সঙ্গীতের যে অন্তর্নিহিত শক্তি, যেটা আমি আমার নিজের জীবনে প্রয়োগ করেছি, আসলে না এই বিষয়গুলো এত কথা বলে প্রমাণ করা সম্ভব না। হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তি মানুষের ক্ষেত্রে সঙ্গীতটা যে কত বড় ভূমিকা রাখতে পারে, যেটা আমি আজকের দিনে বুঝতে পারছি। এত কিছু, সব কিছু মিলিয়ে অস্থিরতা তো না। আমার একদম ভোরবেলায় আজকে ঘুমটা ভেঙেছে, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার, নাই নাই ভয়, হবে হবে জয়। আমার তো আজকে এ কথা আসার দরকার ছিল না, কারণ গতকালও তো আমি সার্বিক প্রেক্ষাপট দেখেছি, দেশটা একটা স্বস্তি ফিরে আসুক, শান্তি ফিরে আসুক। কিন্তু সেখানে সঙ্গীত, আমি ব্যক্তি, আমার সমষ্টিকে অবশ্যই একটা মুক্তির পথ, উত্তরণের পথ দেখাতে পারে। সেখানে মিউজিক থেরাপি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আমার দৃঢ় বিশ্বাস। এক্ষেত্রে আপনি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েও কাজ করছেন, যেটি আমি দর্শকদের জানাচ্ছিলাম, একটু যদি এটি নিয়ে আমাদেরকে কিছু বলেন। এটাও আমার একটা চ্যালেঞ্জিং কাজ। যেমন আমার একটা স্কুল ছিল, তখন ওখানে বিশেষ চাহিদা সম্পন্ন 3-4 জন আমার ছাত্রছাত্রী, ওদেরকে নিয়ে আমি কাজটা করি। কিন্তু পরবর্তীতে মিউজিক থেরাপি নিয়ে যখন গবেষণাটা শুরু করি, দেখছি যে আমি বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এটার অনেক প্রভাব ফেলেছে। এবং এখন আমি একটা স্কুলে কাজ করছি, আঞ্জুমানারা শিশু বিকাশ কেন্দ্র। সেখানে সবাই এরকম শিশুরা, কিশোরা আছেন। এবং এদের মধ্যে আমি যেটা দেখেছি যে অনেক তো হাইপার অ্যাক্টিভ থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে এদের। যখন আমি মিউজিকটা দিই, বা আমার বন্ধু যিনি আছেন উনি ফিল্ম নিয়ে কাজ করছেন, কোনো একটা ফিল্ম দেখাই, ওরা না খুব স্থির হয়ে যায় এবং তখন যে চিৎকার চেঁচামেচি সেটা আর করে না। পরবর্তীতে আমি আরও গবেষণা করতে গিয়ে দেখেছি যে ওদেরকে যদি বিশেষ করে বাঁশির আওয়াজ বা ঝর্ণা বা নদীর যে শব্দ, যেটা ইউটিউবে সার্চ করলে এখন পাওয়া যায়, এই ধরনের বিষয়গুলো দিলে কিন্তু ওরা খুব স্থির হয়ে যায়। আমি একটু বলে রাখি, হয়তো কথা বলার সুযোগ থাকবে না, যেহেতু আমার ক্লিনিক্যাল কাজটা করার ইচ্ছা আছে, যে আমি বেশ কিছু গান এখন রেকর্ডের কাজটা করছি খালি গলায় তানপুরাতে, যে আগামী অন্তত 5 থেকে 7 বছর বা 10 বছর পরে অন্তত হাসপাতালগুলোতে যেন গানগুলো বাজে। সেটা কি, কেন আমি আসলে মিউজিককে রাখছি না এখানে, শুধু আমি কথাগুলোকে প্রমিনেন্ট করার চেষ্টা করছি, যেটা আমাকে করেছে। যে রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, অতুল প্রসাদ জিএলআই বা চিরন্তন যে বাংলা গানগুলো আছে, আমি এটা রেকর্ড করে রাখছি। আমি জানি না যে কতদিন আমি থাকবো, কিন্তু পরবর্তী যে প্রজন্ম, জানি হয়তো যে একটা সময় সেই গানগুলো এভাবে করে বাঁচবে, যেটা আমরা এখনও আমাদের প্রতিবেশী রাষ্ট্রে শুনি, বিভিন্ন জায়গাতে শুনি। হ্যাঁ, তো এই আশাটা আসলে সবসময়ের জন্য আছে। আমাদের শেষ করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু সময় একদমই শেষের দিকে। এই যে এত অস্থিতিশীল পরিবেশ, চারদিকে এত অশান্তি, এই সময়ে সঙ্গীত কিভাবে প্রভাব রাখতে পারে এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে, সেই কথাটুকু আমরা শুনে নিয়ে এরপর আপনার গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নিব। সঙ্গীত তো একটা বড় ভূমিকা রাখতেই পারে। যেমন রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ে গানগুলো যদি আমরা এই সময় পর্যালোচনা করি, যে রবীন্দ্রনাথ কোন সময়ে এই গানগুলো রচনা করেছিলেন, প্রত্যেকটা আন্দোলনের প্রেক্ষিতেই তো কিছু সৃষ্টি হয়। তো আমার মনে হয়েছে যে সঙ্গীত এখানে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে, এবং আশা, ভরসা, শক্তি, যেটা আমরা সবসময় বলি, সাহস, সেটা সঙ্গীতের মধ্যেই আছে। রবীন্দ্রনাথ বলছেন, নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে। আমি মিউজিক থেরাপি যে সেশনটা করি, সেখানে একটা পার্টি থাকে গানের বাণী ও সুর আমাদের নিত্যদিনে কিভাবে শক্তি দিতে পারে, এবং এটা নিয়ে আমি এখন মূলত কাজ করছি। যে প্রত্যেকটা গানের বাণী এখন স্লোগানের মতো আমার কাছে মনে হয়। আমার এখনও আমার গলাতে না সুর আসে না, মাঝে মাঝে হারিয়ে যায়। তো মনে করি যে না, আমি যে পড়তে পারছি, আমি যে স্লোগানের মতো করে বলতে পারছি, এটাই আমার একটা বড় শক্তি। চমৎকার। সুস্মিতার অনুরোধ ছিল যে গান শুনতে শুনতে আজকের পর্বটি শেষ করবে। আশা করি আমরা খারাপ সময়টা সকলে আমাদের মনোবলটাকে সাথে নিয়ে, সঙ্গীতকে সাথে নিয়ে পার করতে পারবো। যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আমি এই আহ্বানটা জানাচ্ছি। সেখানে রবীন্দ্রনাথের বারোটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে।
পাষাণের সমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে। আছে যারা বোবার মতন, তারাও কথা কবেই কবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে। ওরে মন হবেই হবে। চমৎকার। সমাজের দিকে দিকে আলো স্ফুরণ ফুটবেই, এবং আপনাদের মতো মানুষের কাছ থেকে আমরা সেই অনুপ্রেরণাটুকু আজকে সকালবেলা নিয়ে নিলাম। অনেক ভালো থাকবেন। মাছরাঙা টিভিকে অনেক ধন্যবাদ আমাকে আজকে সকালে আমন্ত্রণ জানানোর জন্য।